যে মেয়েটার শরীরের চেনা মাদকতায় সায়ন্তন প্রতি রাতে বুঁদ হয়ে থাকত, বিয়ের ঠিক আগের রাতে সে পালিয়ে গেল। লোকে বলল তিতির চরিত্রহীন, শেষ মুহূর্তে অন্য কারোর সাথে পালিয়েছে। কিন্তু সায়ন্তন জানতো তার ভালোবাসা মিথ্যা হতে পারে না। আর সেই বিশ্বাসের টানেই সে মুখোমুখি হলো 20 বছর পুরনো এক পৈশাচিক ঘটনার। সায়ন্তনের মন কোনোভাবেই এই চরম অপবাদে মেনে নিতে পারছিল না। কারণ তিথির সেই কোমর ছাপানো ঘন কালো রেশমি চুল, তার টানা টানা হিরনির মতন চোখ, আর তার শরীরের চেনা শিউলি ফুলের মিষ্টি সুবাস শান্তনের পুরুষালী অস্তিত্বের প্রতিটা কোণে এমনভাবে মিশেছিল যে তাকে ছাড়া নিজের জীবন কল্পনা করাও তার পক্ষে অসম্ভব ছিল। তিথি যখনই সায়ন্তনের চওড়া বুকের কাছে তার গায়ের ওম, তার নরম ঠোঁটের কোণের মায়াবী হাসি, আর তার নিবিড় সন্ন্যাসী সায়ন্তনকে এক অদিম আকর্ষণে অবশ করে দিত, যা কোনো সামাজিক কলঙ্কের কথায় মুছে যাওয়ার নয়। বিয়ের সমস্ত রাজকীয় আয়োজন, রঙিন আলোর রসনাই আর সানাইয়ের সুর এক নিমেষে শ্মশানের নিস্তব্ধতায় ডুবে গেল। যখন মাঝরাতে জানা গেল তিথি নিজের ঘর থেকে কোনো এক রহস্যময় উপায়ে নিখোঁজ হয়ে গেছে, পাড়া প্রতিবেশী, দূর সম্পর্কের আত্মীয়দের বাঁকা চাউনি আর নোংরা ফিসফিসানি চ্যাটার্জি এবং ব্যানার্জি বাড়ির চওড়া দেওয়ালগুলোকে এক বিষাক্ত নরকে পরিণত করছিল। সবাই ধরেই নিয়েছিল বনেদি বাড়ির মেয়ে বিয়ের আগের রাতে অন্য কোনো প্রেমিকের হাত ধরে লোকচক্ষুর আড়ালে পালিয়ে গেছে। কিন্তু সায়ন্তনের চোখে তখন কোনো লজ্জা বা দ্বিধা ছিল না। তার মনে ছিল শুধু তিথিকে অক্ষয় অবস্থায় খুঁজে বের করার এক উন্মাদের মতন পুরুষালী জেদ। কারণ সে নিজের অন্তরের শেষ বিন্দু দিয়ে জানতো যে মেয়ে নিজের সমস্ত কুমারিত্ব সত্তা দিয়ে তাকে ভালোবেসেছে, সে এভাবে কোনোদিনও তাকে ফেলে চলে যেতে পারে না। পুলিশ চারদিকে তল্লাশি চালাচ্ছিল। শহরের প্রতিটা মোড়ে নাকা চেকিং বসানো হয়েছিল ঠিকই, কিন্তু কোনো চক্ষুষ প্রমাণ বা সূত্রই মিলছিল না। যেন কোনো এক অদৃশ্য মস্ত বড় ক্ষমতাশীল হাত অত্যন্ত নিখুঁতভাবে তিথিকে এক ব্যস্ত শহর থেকে এক লহময় গায়েব করে দিয়েছে। সায়ন্তন এক মুহূর্তের জন্য ঘরে স্থির হয়ে বসতে পারছিল না। সে নিজের বাইক নিয়ে ঝড়ের গতিতে শহরের প্রতিটা চেনা গলি, তিথির বান্ধবীদের বাড়ি, তাদের পুরনো আড্ডার জায়গা আর নির্জন পার্কগুলো চষে বেড়াতে লাগলো। কিন্তু প্রতিটা চেষ্টাই এক মস্ত বড় পাথুরে দেওয়ালে ধাক্কা খেয়ে ব্যর্থ হয়ে ফিরে আসছিল, এবং তার বুকের ভেতরের ছটফটানিকে আরো হাজার গুণ বাড়িয়ে দিচ্ছিল। ঠিক এমন সময়, যখন চারিদিকের অন্ধকার আরো ঘনীভূত হচ্ছে, সায়ন্তনের পকেটে থাকা ফোনটা তীব্র শব্দে কেঁপে উঠল, এবং একটা সম্পূর্ণ অচেনা বিদেশি নাম্বার থেকে একটি রহস্যময় মেসেজ আর একটা আংশিক ছেঁড়া পুরনো সাদা কালো ছবির ডিজিটাল কপি এসে পৌঁছালো, যা তার জীবনের সমস্ত সাজানো বাস্তবতাকে এক নিমেষে উলটপালট করে দিল। ফোনে আসা সেই মেসেজের ভেতরে কোনো কুশল বিনিময় বা দীর্ঘ ভূমিকা ছিল না। শুধু লেখা ছিল মাত্র একটা অত্যন্ত ধারালো এবং হাড় হিম করা লাইন: যদি তিথিকে জীবিত দেখতে চাও, তবে নিজের পরিবারের ভেতরের আসল সত্যটা খুঁজে বের করো। সায়ন্তন নিজের বুকের ভেতরে তীব্র ধুকপুকানি চেপে ধরে সেই ডাউনলোড হওয়া ছবির অর্ধেক ছেঁড়া অংশটার দিকে তাকালো, যেখানে একটা মানুষের সুঠাম হাতের অংশ আর একটা পুরনো কাঠের টেবিলের ওপর রাখা কিছু অস্পষ্ট রাসায়নিক নথিপত্র এবং কাচের টেস্ট টিউব দেখা করছিলেন। ছবির ব্যাকগ্রাউন্ডে একটা অদ্ভুত প্রাচীন টেরাকোটার নকশা করা দেওয়াল স্পষ্ট ছিল, যা সায়ন্তনের খুব চেনা চেনা ঠেকল, এবং সামান্য চিন্তা করতেই সে বুঝতে পারল এই নকশা আর কোথাও নয়, তাদের নিজেদের আদি চ্যাটার্জি বাড়ির পুরনো লাইব্রেরি ঘরের দেওয়ালে রয়েছে। যার অর্থ এই রহস্যের শিকড় বাইরে কোথাও নয়, তাদের নিজেদের ঘরের ভেতরেই লুকিয়ে আছে। সে আর সময় নষ্ট না করে অত্যন্ত চতুরার সাথে চ্যাটার্জি বাড়ির সেই ধুলো মাখা নিস্তব্ধ লাইব্রেরিতে ঢুকে গেল।
যেখানে বছরের পর বছর ধরে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ ছিল এবং ঘরের ভেতরে শুধু পুরনো বইয়ের গন্ধ আর এক গূঢ় রহস্যের গন্ধ মিলেমিশে ছিল। সে ঘরের সমস্ত বড় কাঠের আলমারির পুরনো ট্রাঙ্ক আর ফাইলের স্তূপ এক এক করে ঘাঁটতে লাগলো। তার কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরে পড়ছিল, কারণ সে জানতো যে কোনো বড় সত্যের মুখোমুখি সে হতে চলেছে। রাতে যখনই হাওয়া দিত আর বাগান থেকে শিউলি ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসতো, শান্তনের পুরো শরীর যেন এক তীব্র অতৃপ্তিতে শিউরে উঠত এবং বিছানায় শুতে গেলেও তার মনের ক্যানভাসে ভেসে উঠত তিথির সেই লাজুক হাসিমাখা মুখ আর তার টানা টানা হরিণের মতন চোখ, যা দেখার জন্য সায়ন্তনের পুরো পুরুষালী অস্তিত্ব এক তীব্র তৃষ্ণায় ছটফট করত। প্রায় 2 ঘন্টা ধরে নির্লস তল্লাশি চালানোর পর আলমারির একদম নিচের একটা গোপন ড্রয়ারের ভেতরের চামড়ার তৈরি ভারী ডায়েরির ভেতরে গোপন পকেট থেকে সে একটা হলদেটে হয়ে যাওয়া খাম খুঁজে পেল, যার ওপরে কোনো নাম লেখা ছিল না। আর সেই খামটা খুলে তার ভেতর থেকে একটা পুরনো কাগজ বের করতেই সায়ন্তনের চোখ ছানা বড়া হয়ে গেল, কারণ তার ভেতরে রাখা ছিল ঠিক একই মাপের একটা সাদা কালো ছবির বাকি অর্ধেক ছেঁড়া অংশ, যা কেউ বহু বছর আগে যত্ন করে লুকিয়ে রেখেছিল। সায়ন্তন কাঁপতে থাকা হাতে নিজের ফোনের সেই ডিজিটাল ছবি আর এই ডায়েরি থেকে পাওয়া আসল কাগজের অংশ দুটো পাশাপাশি মেলাতেই পুরো ছবিটা এক নিখুঁত ও ভয়ঙ্কর সত্য হয়ে তার চোখের সামনে ভেসে উঠল, এবং তা দেখে তার পায়ের তলার মাটি এক নিমিষে শত হাত নিচে সরে গেল। ছবিতে তিথির বাবা রঞ্জন ব্যানার্জি তরুণ বয়সের চেহারার পাশে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে কাঁধে হাত দিয়ে অট্টহাসি মুখে দাঁড়িয়েছিলেন সায়ন্তনের নিজের জন্মদাতা পিতা অনিমেষ চ্যাটার্জি। আর সেই ছবির ঠিক নিচে লাল কালিতে কাঁচা হাতের অক্ষরে ছোট করে লেখা ছিল একটা তারিখের ও একটা ভয়ঙ্কর শব্দ, রক্তের ঋণ, মে 2006। লাইব্রেরি ঘরের টিমটিমে আলোর নিচে ছবির বাকি অংশটা মেলাতেই সায়ন্তনের চোখের সামনে যে সত্যটা উন্মোচিত হলো, তা সে কোনোদিন তার নিকষ কালো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। সে বুঝতে পারল তাদের দুই পরিবারের মধ্যে আজ থেকে 20 বছর আগে এক পেশাগত ও অন্ধকার কুৎসিত যোগাযোগ ছিল, যা তাদের দুজনের থেকে আজীবন খুব সাবধানে লুকিয়ে রাখা হয়েছিল। ছবিতে তাদের দুজনের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল চশমা পরা এক গম্ভীর, অত্যন্ত প্রতিভাবান ও দৃঢ় চেহারার যুবক, যার পরনে ল্যাবের সাদা আপ্রন আর বুকে একটা আইডেন্টি কার্ড ঝুলছিল। শান্তন নিজের ফোনটা চোখের খুব কাছে এনে জুম করে সেই কার্ডের ঝাপসা লেখাটা পড়ার চেষ্টা করতেই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। 2006। আর নিচে সেই যুবকের নাম খোদাই করা ছিল, প্রধান বৈজ্ঞানিক সুব্রত রায়। সায়ন্তনের মনের ভেতরে তখন এক তীব্র ভালোবাসার স্মৃতি আর এই কুৎসিত সত্যের আঘাতের ঝড় বয়ে যাচ্ছিল। তার মনে পড়ছিল তিথি যখনই কোনো নিঝুম বিকেলে তার খুব কাছে এসে বসতো, শান্তনের চওড়া বুকে নিজের মাথাটা রেখে তার শক্ত হাতটা জড়িয়ে ধরে প্রায়ই বলতো যে তাদের দুই বাবার স্বভাব, কথা বলার ধরন কেন এত একরকম, যেন তারা একে অপরের বহু বছর ধরে চেনে। শান্তন আর এক মুহূর্তও সেই অভিশপ্ত ঘরে সময় নষ্ট না করেই লাইব্রেরি থেকে বের হয়ে নিজের বাইক নিয়ে সোজা চলে গেল শহরের সেন্ট্রাল লাইব্রেরির প্রধান আর্কাইভে, যেখানে 20 বছর আগের সমস্ত খবরের কাগজ মাইক্রোফিল্ম আকারে সংরক্ষিত ছিল। এবং সেখানে গিয়ে মধুমতি কেমিক্যালস কোম্পানির পুরো নথিপত্র ঘাঁটতেই একটা বড় খবরের ওপর তার চোখ আটকে গেল। 2006 সালের মে মাসের একটা খবরের বড় শিরোনামে ধুলো ঝেড়ে লেখা ছিল, ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড,
মধুমতি কেমিক্যালসে ল্যাবে তীব্র বিস্ফোরণ, প্রধান বৈজ্ঞানিক সুব্রত রায়ের রহস্যময় ও নির্মম মৃত্যু। খবরটার লাইন ধরে গভীর মনোযোগ দিয়ে পড়তে পড়তে সায়ন্তনের হাতের আঙুলগুলো রাগে ও ক্ষোভে শক্ত হয়ে উঠল। কারণ সেই রিপোর্টে পরিষ্কার লেখা ছিল যে সুব্রত বাবু একটি অত্যন্ত দামি এবং দুরারোগ্য ব্যাধির জীবনদায়ী ওষুধের গোপন ফর্মুলা আবিষ্কার করছিলেন, যা আন্তর্জাতিক বাজারে আসার ঠিক আগের রাতে ল্যাবে এক রহস্যময় বিস্ফোরণ ঘটে এবং সুব্রতবাবু জীবন্ত পুড়ে মারা যান। আর সেই সময় ওই কোম্পানির মূল পার্টনার এবং ইনভেস্টর ছিলেন রঞ্জন ব্যানার্জি এবং অনিমেষ চ্যাটার্জি, যারা সুব্রত রায়ের মৃত্যুর ঠিক কয়েক মাস পরেই সেই একই ওষুধের ফর্মুলা অন্য নামে বাজারে এনে আজ এই মস্ত বড় শিল্পপতি ও সমাজসেবী সেজে বসে আছেন। শান্তন কাগজের পাতাগুলো চেপে ধরে স্তব্ধ হয়ে বসে রইল এবং সে এক লহমায় বুঝতে পারল আজ তিথির এই নিখোঁজ হওয়ার কোনো সাধারণ অপরাধ পূর্ণ শত্রুতা বা মুক্তিপণের জন্য সাধারণ কোনো অপহরণ নয়। এটা 20 বছর আগের সেই কৃতকর্ম, সেই জীবন্ত পুড়িয়ে মারার এক ভয়ঙ্কর ও সুপরিকল্পিত প্রতিশোধের প্রথম ধাপ, যা তাদের দুই পরিবারকে ধ্বংস করতে এসেছে। ঠিক তখনই তার জ্যাকেটের পকেটে থাকা ফোনটা আবার তীব্রভাবে কেঁপে উঠল এবং সেই অজানা নম্বর থেকে একটা নতুন ম্যাপের লাইভ লোকেশন ভেসে উঠল, যার নিচে লেখা ছিল, যদি নিজের বাবার 20 বছর আগের সেই রক্তের ঋণের প্রায়শ্চিত্ত করতে চাও তবে পুলিশকে না জানিয়ে একা এসো এই ঠিকানায়, নইলে তিথির শেষ চিহ্নটুকুও পাবে না। শান্তন নিজের বাইক নিয়ে ঝড়ের গতিতে হাইওয়ে ধরে শহরের শেষ প্রান্তে এক পরিত্যক্ত কেমিক্যাল ফ্যাক্টরির সামনে এসে পৌঁছালো। তখন চারপাশটা ঘুটঘুটে কালো অন্ধকারে ডুবে গেছে এবং রাতের হাওয়া এক অদ্ভুত শাঁস আর শব্দে বইছিল, যা যে কোনো মানুষের বুকের কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পকেট থেকে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটের তীব্র আলোটা জ্বেলে সে ধীর ও সতর্ক পায়ে ফ্যাক্টরির ধুলোবালি মরচে পড়া লোহার পাত আর ভাঙা কাচ আঁচড়ানো অন্ধকার করিডোর ধরে ভেতরের দিকে এগোতে লাগলো এবং হঠাৎ করেই একদম শেষ প্রান্তের একটা মস্ত বড় অন্ধকার ঘরের কোণে একটা খুব চেনা চাপা কান্নার শব্দ শুনতে পেল। সে আর কোনো কিছু চিন্তা না করে নিজের সুরক্ষার কথা ভুলে গিয়ে এক উন্মাদের মতন সেই অন্ধকার ঘরের দিকে ছুটে গেল এবং দরজার কাছে আসতেই দেখতে পেল ঘরের মাঝখানে একটা ভারী কাঠের চেয়ারে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা অবস্থায় বসে আছে তার প্রাণের চেয়েও প্রিয় মায়াবী তিথি, যার ফর্সা রংটা ভয়ে আর ক্লান্তিতে ফ্যাকাশে হয়ে গেছে। দড়ি থেকে মুক্ত হওয়ার সাথে সাথেই তিথি এক তীব্র আদিম আকর্ষণে সায়ন্তনের সেই চওড়া শক্ত বুকটার ওপর আছড়ে পড়ল এবং সায়ন্তন কোনো কিছু না ভেবেই তিথির সেই কাঁপতে থাকা নরম শরীরটাকে নিজের খুব শক্ত বাহুবন্ধনে বুকের সাথে একদম পিষে ধরল। দীর্ঘ 4 দিনের ভয় আর যন্ত্রণার পর সায়ন্তনের বুকের সেই চেনা ওম আর পুরুষালী স্পর্শ পাওয়া মাত্রই তিথির চোখের জল বাঁধ ভাঙল। সে সায়ন্তনের গলার খাঁজে নিজের মুখটা আরো গভীরে লুকিয়ে ফেলল এবং সায়ন্তন নিজের আঙুলগুলো তিথির সেই কোমর ছাপানো রেশমি চুলের গভীরে ডুবিয়ে দিয়ে তাকে আরো নিবিড়ভাবে নিজের শরীরের সাথে চেপে ধরল। তিথির উত্তপ্ত নিঃশ্বাস সায়ন্তনকে গলায় চামড়া ছুঁয়ে যাচ্ছিল আর তার গায়ের সেই চেনা শিউলি ফুলের মাদকতায় সুবাস সায়ন্তনের পুরুষালী অস্তিত্বে এক তীব্র তৃষ্ণা আর কামনার কাঁপন ধরিয়ে দিচ্ছিল। সায়ন্তন তিথির চোখের জল নিজের ঠোঁট দিয়ে মুছে নিতে নিতে তার ফর্সা কাঁধের ওপর নিজের শক্ত হাতটা রাখলো। সেখানে কোনো মলিনতা ছিল না, ছিল দুটো তৃষ্ণার্ত আত্মার একে অপরকে সম্পূর্ণভাবে পাওয়ার এক পবিত্র অধিকার।
কিন্তু তিথি সায়ন্তনের হাতটা চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল যে সে এখান থেকে সায়ন্তনের সাথে চেনা পৃথিবীতে ফিরে যেতে পারবে না, কারণ সে এই 4 দিনে এমন এক ভয়ঙ্কর ও কুৎসিত সত্য জেনে গেছে যা দুই পরিবারকে সমাজের চোখে জীবন্ত পুড়িয়ে মারবে। তিথি সায়ন্তনের চোখের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল, তুমি যা জেনেছ সায়ন্তন, তা তো কেবল খবরের কাগজের ওপরের অংশ। এর আড়ালে যে চরম আর পৌশাচিক সত্যটা লুকিয়ে আছে তা জানলে তুমি নিজের জন্মদাতা বাবাকে আর কোনোদিন, সমাজ তো দূর, নিজের চোখেও ক্ষমা করতে পারবে না। কারণ তারা শুধু চোর নয়, তারা ঠান্ডা মাথার খুনি। পুরো সুব্রত রায়কে খুনের নীল নকশা এমন এক চরম নোংরা উপায়ে সাজানো হয়েছিল যা জানার পর সায়ন্তনের ভেতরের সমস্ত পুরুষালী দুর্বলতা, পারিবারিক টান আর দ্বিধা এক নিমিষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সে এক ইস্পাত দৃঢ় সিদ্ধান্ত নিয়ে তিতির হাত দুটো শক্ত করে ধরে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চোখের জল মুছে ফেলল। সায়ন্তন এক গভীর ও দৃঢ় গলায় বলল যে তারা কাপুরুষের মতন পালিয়ে গিয়ে নিজেদের ভালোবাসাকে কলঙ্কিত করবে না। অন্যায়ের ওপর দাঁড়িয়ে কখনো ভালোবাসার পবিত্র ঘর বাঁধা যায় না। তাই সত্য যত কঠোর হোক তা আজ রাতেই সবার সামনে আসতেই হবে। তিথি সায়ন্তনের এই দৃঢ়তা দেখে পরম মমতায়, এক অদীম ভালোবাসার টানে সায়ন্তনের ফর্সা গালে নিজের নরম ও শীতল হাতটা রাখল এবং সেই চিরপরিচিত সংস্পর্শ সায়ন্তনের ভেতরের সমস্ত অস্থিরতাকে যেন এক মুহূর্তে শান্ত করে দিল। সায়ন্তন আর তিথি সেই পরিত্যক্ত কেমিক্যাল ফ্যাক্টরির অন্ধকার থেকে বের হয়ে সোজা সায়ন্তনের বাইকে গিয়ে বসলো এবং তীব্র গতিতে চ্যাটার্জি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেখানে দুই পরিবারের মা বাবা এবং ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় গভীর ও চিন্তিত আলোচনায় মগ্ন ছিলেন এবং নিজেদের পাপ লুকোনোর চেষ্টা করছিলেন। সায়ন্তন ড্রয়িং রুমের সেই কাঠের মস্ত বড় দরজাটা এক সজোরে ধাক্কায় খুলে ঘরের ঠিক মাঝখানে এসে তিতির হাত ধরে দাঁড়ালো এবং জ্যাকেটের পকেটে থাকা সেই 20 বছর আগের চামড়ার ডায়েরি আর ছবিটা টেবিলের ওপর সজোরে আছাড় দিয়ে ফেলে চিৎকার করে বলল, আজ আর কোনো নাটক নয় বাবা, আজ বুক ফুলিয়ে সবার সামনে বলো, বিজ্ঞানী সুব্রত রায়ের সেই ওষুধের গোপন ফর্মুলা চুরি করতে গিয়ে তোমরা দুজন মিলে কিভাবে তাকে ল্যাবের ভেতরে ঘর আটকে রেখে জীবন্ত পুড়িয়ে মেরেছিলে এবং তার পরিবারকে রাস্তায় বসিয়েছিলে। সায়ন্তনের এই একটা মস্ত বড় বিস্ফোরণের পুরো ঘরে মানুষ যেন এক অলৌকিক পাথরে পরিণত হলো। অনিমেষ চ্যাটার্জি আর রঞ্জন ব্যানার্জির মুখের সমস্ত রক্ত এক নিমেষে শুষে নিল কোনো অদৃশ্য হাত। কিন্তু ঠিক তখনই ঘরের এক অন্ধকার কোণ থেকে এক অদ্ভুত চিৎকার করে পৈশাচিক হাসির শব্দ ভেসে এলো যা ঘরের পরিবারকে আরো ভয়ঙ্কর করে তুলল। ড্রয়িং রুমের সমস্ত আলো যেন এক মুহূর্তে গিয়ে পড়ল সোফায় বসে থাকা সায়ন্তনের নিজের ছোট কাকু সুমিত চ্যাটার্জি, যিনি এতক্ষণ ধরে এক কোণে অত্যন্ত শান্ত, মার্জিত ও নির্বিকার মুখে বসেছিলেন এবং যাকে পুরো গল্পে সবাই সবচেয়ে নির্দোষ ও ধার্মিক মানুষ বলে জানত। সেই সুমিত চ্যাটার্জি আজ এক অদ্ভুত পৈশাচিক শান্তিতে হাসতে হাসতে নিজের চশমাটা খুলে টেবিলের সামনে এগিয়ে এলেন এবং সায়ন্তনের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে সুরে স্বীকার করলেন যে 20 বছর আগে বিজ্ঞানী সুব্রত রায়ের ঘরের ভেতরে আটকে রেখে নিজের হাতে পেট্রোল ঢেলে আগুনটা তিনিই লাগিয়েছিলেন, কারণ এই দুই ভীরু বুড়োর সেই সাহস ছিল না। সুমিতবাবু আরও বললেন যে তিথিকে অপহরণ করে এই মেসেজ আর ছেঁড়া ছবিগুলো অন্য কেউ নয়, তিনি নিজেই পাঠিয়েছিলেন যাতে সায়ন্তনের এই সততার ভূতকে
ব্যবহার করে এই দুই বুড়োকে জেলের অন্ধকারে পাঠিয়ে চ্যাটার্জি ও ব্যানার্জি পরিবারের সাম্রাজ্যের হাজারো কোটি টাকার ব্যবসা এক ধাক্কায় নিজের দখলে নেওয়া যায়। কিন্তু সায়ন্তন চ্যাটার্জি তার চেয়েও কত বড় এক কদম এগিয়ে নিজের চাল চেলে রেখেছিল। সে শান্ত ও গম্ভীর পায়ে সুমিত বাবুর একদম মুখোমুখি এসে দাঁড়িয়ে নিজের জ্যাকেটের পকেটে থাকা মোবাইল ফোনের লাইভ অডিও রেকর্ডিং আর ভিডিও স্ট্রিমটা বন্ধ করে বলল যে এই চ্যাটার্জি বাড়িতে পা রাখার ঠিক 10 মিনিট আগে সে শহরের প্রধান পুলিশ সুপারিশকে সমস্ত প্রমাণ সহ খবর দিয়ে এসেছিল এবং তার সমস্ত লাইভ স্বীকারোক্তি এই মুহূর্তে সরাসরি পুলিশের হেডকোয়ার্টারে লাইভ রেকর্ড হয়েছে। সায়ন্তনের কথা শেষ হতে না হতেই চ্যাটার্জি বাড়ির সদর দরজা তীব্র শব্দে ভেঙে ভেতরে ঢুকলো বিশাল পুলিশ বাহিনী এবং সুমিত চ্যাটার্জি সহ 20 বছর আগের সেই হত্যাকাণ্ডের সহযোগী এবং তথ্য গোপনের অপরাধে সায়ন্তনের বাবা অনিমেষ চ্যাটার্জি আর তিথির বাবা রঞ্জন ব্যানার্জিকেও পুলিশ হেফাজতে নিয়ে হাতকড়া পরিয়ে গাড়ির দিকে নিয়ে যাওয়া হলো, যার ফলে এক মাঝরাতে দুই নামকরা বনেদি পরিবারের সেই 20 বছরের সাজানো মিথ্যে সম্মান ধুলোয় মিশে গেল। চারদিকের এই সমস্ত ধ্বংসস্তূপ আর কান্নাকাটির মাঝখানে সায়ন্তন এক মুহূর্তের জন্য কোনো সামাজিক দ্বিধা করল না। সে এক তীব্র অদীম ও নিবিড় আকর্ষণের টানে তিথির সেই ফর্সা কোমল শরীরটাকে নিজের দুই শক্ত বাহুর বেড়াজালে জড়িয়ে ধরে এক লহমায় নিজের শরীরের সাথে লেপ্টে নিল। তিথির নরম বুকটা সায়ন্তনের চওড়া বুকের কঠিন স্পর্শে এসে থরথর করে কাঁপছিল, আর তার কোমর ছাপানো ঘন কালো চুলগুলো এলোমেলো হয়ে সায়ন্তনের মুখে বুকে এসে পড়ছিল। সায়ন্তন তিথির সেই কাঁপতে থাকা লাজুক ঠোঁটের খুব কাছাকাছি নিজের মুখটা নিয়ে গেল। তাদের দুজনের তপ্ত নিঃশ্বাস একে অপরের ঠোঁটে ছুঁয়ে যাচ্ছিল এবং সে পরম ভালোবাসার সাথে তিথির ফর্সা কপালে নিজের ঠোঁট দুটো আলতো করে চেপে ধরে এক দীর্ঘ ও গভীর চুম্বন আঁকল। তিথিও নিজের সমস্ত সমর্পণ দিয়ে সায়ন্তনের জ্যাকেটে খামচে ধরে তার বুকের ভেতরের সেই পরিচিত ওমটুকু নিজের শরীরের কোষে কোষে মেখে নিচ্ছিল। সায়ন্তন তার কানের কাছে ফিসফিস করে অত্যন্ত ধীর গলায় বলল যে তাদের বাবাদের পাপের কালো অন্ধকার আজ চিরতরে কেটে গেছে এবং তারা এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই এক নতুন সম্পূর্ণ সৎ এবং পবিত্র ভালোবাসার পৃথিবী গড়ে তুলবে, যেখানে কোনো অন্যায়ের দাগ থাকবে না এবং ভোরের প্রথমে সোনালি আলো তাদের সেই নতুন জীবনের পথকে উজ্জ্বল ও শান্তিময় করে তুলল। বন্ধুরা, সায়ন্তন আর তিথির এই হাড় হিম করা মনস্তাত্ত্বিক থ্রিলার, পারিবারিক রহস্য এবং এক খাঁটি ভালোবাসার মেঘা কাহিনী আপনাদের কেমন লাগলো? গল্পের শেষের এই চরম ও অভাবনীয় টুইস্ট কি আপনাদের ভালো লেগেছে? কেউ আগে থেকে আন্দাজ করতে পেরেছিলেন? এই গল্পটি আমাদের এই সমাজকে এক মস্ত বড় শিক্ষা দিয়ে যায়। অপরাধের মুখোশ সমাজ বা পরিবারের বুকে যতই ভদ্র আর নির্দোষ হোক না কেন, প্রকৃতির নিয়মে সত্যের আলোয় একদিন না একদিন তার প্রকাশ পাবেই। আপনাদের মূল্যবান অনুভূতি ও মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাবেন। এই মেঘা এপিসোডটি ভালো লাগলে ঝটপট একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। এমন আরও রোমাঞ্চকর, রহস্যময় এবং বড় বড় অডিও স্টোরি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো টানা টানা উত্তেজনার গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।